আলাইকুম। লেখাপড়া অনলাইন ইউটিউব চ্যানেল থেকে আমি দীপা জামান বলছি। আশা করি সবাই অনেক অনেক ভালো আছে। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আজকে ক্লাস শুরু করছি। আজ আমি তোমাদের পড়াবো হচ্ছে অষ্টম শ্রেণীর সাহিত্য কণিকা যে বইটি আছে, এই বইটি থেকে তোমরা সবাই সাহিত্য কণিকা বইটি বের করে ফেলো। পাশাপাশি হচ্ছে খাতা এবং কলম নিতে অবশ্যই বসবে। আর তোমাদেরকে আমি গত ক্লাসে বলেছিলাম আমাকে বৃষ্টি নিয়ে কমেন্ট করার জন্য, কার কার বৃষ্টি ভালো লাগে, কার কার কদম ফুল ভালো লাগে, বেলি ফুল ভালো লাগে, কামিনী ফুল ভালো লাগে। কামিনীও কিন্তু বর্ষাতেই ফোটে, যদিও এখন 12 মাসই কামিনী পাওয়া যায়, বাট সেটা হচ্ছে হাইব্রিড কামিনী, তাই না? কিন্তু কামিনী মূলত ফোটেই হচ্ছে বর্ষাকালে। দোলন চাপা ফোটে। তারপর আপনাদেরকে খিচুড়ির কথা জিজ্ঞেস করেছিলাম যে কার কার খিচুড়ি খেতে ভালো লাগে। আবার এটাও জিজ্ঞেস করেছিলাম যে বৃষ্টির দিনে কে কে কি করতে ভালোবাসো। সো তোমরা আমাকে অবশ্যই এগুলো কমেন্ট করে জানাবে। আমি ওয়েট করছি তোমাদের এই ভালো লাগাগুলো জানার জন্য, ঠিক আছে? তো চলো আজকে আমরা ক্লাস শুরু করে দিই, কি বলো? আচ্ছা, তাহলে বইটা বের করো। আমরা গত ক্লাসে কি পড়ছিলাম বলো তো? গত ক্লাসে আমরা যে বঙ্গভূমির প্রতি কবিতাটি আছে, লিখেছেন কবি মাইকেল মধুসূদন দত্ত, এই কবিতাটি কমপ্লিট করেছি, তাই না, গত ক্লাসে? আচ্ছা, আজকে তাহলে আমরা পড়বো হচ্ছে নতুন একটি গদ্য। গদ্যটির নাম হচ্ছে পড়ে যাওয়া। পড়ে যাওয়া, হ্যাঁ, এটা লিখেছেন হচ্ছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। কে লিখেছেন বলো? বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। তোমরা এটা বের করে ফেলো 13 নম্বর পৃষ্ঠায়। পড়ে যাওয়া এটা হচ্ছে একটা কিশোর গল্প, বুঝতে পেরেছো? পড়ে যাওয়াটা হচ্ছে একটা কিশোর গল্প। এই গল্পটি লিখেছেন কে বলো? বিখ্যাত লেখক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। তাহলে আজকে আমরা চলো বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় সম্পর্কে জানি, আর পাশাপাশি জানবো হচ্ছে শব্দার্থ ও টিকা, ঠিক আছে? বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের জন্ম 1894 খ্রিস্টাব্দে 24 পরগনা জেলা মুরাতিপুর গ্রামে মাতুলালয়ে। আমি আবারও বলছি, বিভূতিভূষণ এই যে নামটা, বিভূতিভূষণ এই নামটা অবশ্যই তোমরা খুবই কেয়ারফুলি খেয়াল করবে। বন্দ্যোপাধ্যায় পুরো নামটাই কিন্তু একটু কঠিনই বলা চলে, এখানে দুর্গুকারই হবে। বিভূতিভূষণ দুইটাতেই দুর্গুকার হবে, দুইটা ভর নিচে দুর্গুকার, ঠিক আছে? তো বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের জন্ম হচ্ছে কত খ্রিস্টাব্দে বলো? 1894 খ্রিস্টাব্দে। কোথায়? 24 পরগনা জেলা মুরাতিপুর গ্রামে মাতুলালয়ে। কোথায় বলো? 24 পরগনা জেলার, মানে জেলার নাম হচ্ছে কি বলো? 24 পরগনা জেলার মুরাতিপুর গ্রামে মাতুলালয়ে। তাহলে কি হলো? বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের জন্ম 1800 কত খ্রিস্টাব্দে বলো? সবাই বলি আমরা একসাথে, 1894 খ্রিস্টাব্দে 24 পরগনা জেলার মুরাতিপুর গ্রামে মাতুলালয়ে। ওকে, তার পৈতৃক বাড়ি হচ্ছে পশ্চিমবঙ্গের 24 পরগনা জেলার ব্যারাকপুর গ্রামে। তার পৈতৃক বাড়ি কোথায় বলো? পশ্চিমবঙ্গের 24 পরগনা জেলার ব্যারাকপুর গ্রামে। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় পৈতৃক মানে হচ্ছে পিতার বাড়ি, হ্যাঁ, তার পিতার বাড়ি হচ্ছে কোথায় বলো? পশ্চিমবঙ্গের 24 পরগনা জেলার ব্যারাকপুর গ্রামে। তার বাল্য ও কৈশোরকাল কেটেছে খুবই দারিদ্র্যের মধ্যে, মানে অনেক গরিব ছিলেন। কারা? বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। তার বাল্যকাল এবং কিশোরকালটা কেটেছে, কৈশোরকাল যেটাকে বলা হয়, এটা কেটেছে দারিদ্র্যের মধ্যে। তার মাতার নাম হচ্ছে মৃণালিনী দেবী। মাতা মানে হচ্ছে মা। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের মাতার নাম কি বলো? মৃণালিনী দেবী, মনে থাকবে? আচ্ছা, পিতা হচ্ছে মহানন্দ বন্দ্যোপাধ্যায়। পিতার নাম কি বলো? মহানন্দ বন্দ্যোপাধ্যায়। পেশা ছিল কথকথা ও পৌরোহিত্য, মানে পুরোহিত ছিলেন। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের যে বাবা, নাম হচ্ছে মহানন্দ বন্দ্যোপাধ্যায়, তার পেশা ছিল কথকথা ও পৌরোহিত্য। তার মানে হচ্ছে তার বাবা কি ছিলেন বলো? পুরোহিত ছিলেন। কলকাতা বিশ্ববিদ্যালয়ে এম.এ পড়াকালে, 1918 সালের কথা, 1918 সালে কলকাতা বিশ্ববিদ্যালয়ে এম.এ পড়াকালে তার প্রথম স্ত্রীর মৃত্যু ঘটলে প্রাতিষ্ঠানিক শিক্ষা অসমাপ্ত হয়। কার প্রথম স্ত্রীর কথা বলা হয়েছে বলো? বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের কথা। যে 1918 সালে কলকাতা বিশ্ববিদ্যালয়ে এম.এ পড়ার সময় তার প্রথম স্ত্রী যখন মৃত্যু হয়, তখন প্রাতিষ্ঠানিক শিক্ষা কি হয় বলো? অসমাপ্ত থাকে। অতঃপর স্কুল শিক্ষকতা সহ নানা পেশায় তার জীবন অতিবাহিত হয়।
মানে যখন তার পড়াশোনাটা অসমাপ্ত হয়ে যায় তখন তিনি স্কুল শিক্ষকতা সহ নানা পেশায় তার জীবনটাকে কাটিয়ে দিয়েছেন। এর 22 বছর পরে তিনি দ্বিতীয়বার বিয়ে করেন, মানে তার প্রথম স্ত্রী মারা যাবার ঠিক 22 বছর পর তিনি দ্বিতীয়বার বিয়ে করেন 1940 সালে। এটা কত সালে বলো? 1940 সালে। আর তার প্রথম স্ত্রী মারা যায় কত সালে বলো? 1918 সালে, যখন তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ে MA পড়তেন। ঠিক ওই সময়টায় তার প্রথম স্ত্রীর মৃত্যু ঘটে। আর প্রথম স্ত্রীর মৃত্যু ঘটার কারণে প্রাতিষ্ঠানিক শিক্ষা কি হয় বলো? অসমাপ্ত থাকে। আর এরপর তিনি কি করেছেন? তার প্রথম স্ত্রী মারা যাওয়ার পর তিনি বিভিন্ন স্কুলে শিক্ষকতা করে তার জীবনটা কাটিয়ে দিয়েছেন। এরপর ঠিক 22 বছর পরে তিনি দ্বিতীয়বার বিয়ে করেন। এটা হবে 1940 খ্রিস্টাব্দে। ছোট গল্প, উপন্যাস, দিনলিপি ও ভ্রমণ কাহিনী রচনার মধ্যে তিনি জীবনের আনন্দ খুঁজে পান। তার মানে হচ্ছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় তার জীবনের আনন্দ কোন কোন ক্ষেত্রে কোন কোন কাজ করে খুঁজে পান বলো? ছোট গল্প, উপন্যাস, দিনলিপি ও ভ্রমণ কাহিনী রচনার মধ্য দিয়ে। ঠিক আছে। তার রচিত সাহিত্যে প্রকৃতি ও মানব জীবন এক অখণ্ড অবিচ্ছিন্ন সত্তায় কি হয় বলো? সমন্বিত হয়েছে। তার যে রচিত সাহিত্য, এই সাহিত্যে প্রকৃতি ও মানব জীবন এক অখণ্ড অবিচ্ছিন্ন সত্তায় সমন্বিত হয়েছে। তার সাহিত্যে প্রকৃতির অনাবিল সৌন্দর্য ও গ্রাম বাংলার সাধারণ মানুষের জীবনাচরণে সজীব ও নিখুঁত চিত্র অঙ্কিত হয়েছে। তার মানে হচ্ছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় যে সাহিত্য রচনা করেছেন, এই সাহিত্যগুলোতে প্রকৃতির বিভিন্ন যে সৌন্দর্যগুলো আছে, এই সৌন্দর্য এবং গ্রাম বাংলার যে সাধারণ মানুষ আছে, এই সাধারণ মানুষের যে লাইফস্টাইল গুলো, এগুলো কি হচ্ছে? সুনিখুঁত ভাবে অঙ্কিত হয়েছে। চিত্রটা মানে ফুটে উঠেছে। এদের জীবনযাপনের স্টাইলটা খুব সুন্দরভাবে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় সাহিত্যে ফুটে উঠেছে। ওকে। পথের পাঁচালী, অপরাজিত উপন্যাস যেমন তার শ্রেষ্ঠ কীর্তি, তেমনি বাংলা সাহিত্যেরও অমূল্য সম্পদ। তার শ্রেষ্ঠ কীর্তি তাহলে কি কি? পথের পাঁচালী আর হচ্ছে অপরাজিত উপন্যাস। আমি আবারও বলছি, পথের পাঁচালী, আরেকটা কি বলো? অপরাজিত উপন্যাস। তার অন্যান্য রচনার মধ্যে উল্লেখযোগ্য উপন্যাস হচ্ছে আরণ্যক, ইছামতি, তোমরা লিখে ফেলো এটা, গল্প গ্রন্থ মেঘ মাল্লার, মৌরি ফুল, আর হচ্ছে ভ্রমণ দিনলিপি হচ্ছে তৃণাঙ্কুর, স্মৃতির রেখা, আর হচ্ছে কিশোর উপন্যাস হচ্ছে চাঁদের পাহাড়, মিসমিদের কবচ, হীরামানিক জলে। তাহলে কি হলো? তার অন্যান্য রচনার মধ্যে উল্লেখযোগ্য যে উপন্যাসগুলো আছে এগুলোর নামগুলো দেখো। আরণ্যক, 2 নম্বর হচ্ছে ইছামতি, 3 নম্বর কি বলো? না, উপন্যাস হচ্ছে 2টি এখানে উল্লেখ করা আছে। একটা হচ্ছে আরণ্যক, আরেকটা কি বলো? ইছামতি। আরণ্যক, আরেকটা ইছামতি। আর 2 নম্বর হচ্ছে গল্প গ্রন্থ যেটা আছে, সেখানে গল্প গ্রন্থগুলোর নাম দেখো। একটা হচ্ছে মেঘ মাল্লার, আরেকটা কি বলো? মৌরি ফুল। মেঘ মাল্লার, আরেকটা হচ্ছে মৌরি ফুল। তোমরা যেটা করবে যে খাতার মধ্যে ফার্স্টে লিখবে উল্লেখযোগ্য উপন্যাস, উপন্যাস লিখে এখানে লিখবে আরণ্যক, ইছামতি। তারপরে লিখবে গল্প গ্রন্থ, গল্প গ্রন্থ লিখবে মেঘ মাল্লার, মৌরি ফুল। 3 নাম্বার লিখবে কি? ভ্রমণ দিনলিপি, তৃণাঙ্কুর, স্মৃতির রেখা। তৃণাঙ্কুর, আরেকটা কি বলো? স্মৃতির রেখা। কিশোর উপন্যাস আছে তার কিছু, কি কি নাম বলো? চাঁদের পাহাড়, মিসমিদের কবচ, হীরামানিক জলে। চাঁদের পাহাড়, মিসমিদের কবচ, আরেকটা কি বলো? হীরামানিক জলে। 1950 খ্রিস্টাব্দে তার জীবনাবসান ঘটে। জীবনাবসান অর্থ হচ্ছে মৃত্যু ঘটা। 1950 খ্রিস্টাব্দে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের মৃত্যু ঘটে। তাহলে কি বুঝতে পেরেছো তোমরা? আমি আরেকবার বলবো, আরেকবার বলি, হ্যাঁ, তাহলে আরো বেশি মনে থাকবে। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের জন্ম 1894 খ্রিস্টাব্দে। কত খ্রিস্টাব্দে বলো? 1894 খ্রিস্টাব্দে 24 পরগনা জেলার মুরাতিপুর গ্রামে মাতুলালয়ে। তার পৈতৃক বাড়ি পশ্চিমবঙ্গের 24 পরগনা জেলার কোথায় বলো? ব্যারাকপুর গ্রামে। পৈতৃক বাড়ি তাহলে কোথায় বলো? পশ্চিমবঙ্গের 24 পরগনা জেলার ব্যারাকপুর গ্রামে। তার বাল্য ও কৈশোরকাল কেটেছে খুবই দারিদ্র্যের মধ্যে। মাতার নাম হচ্ছে কি বলো? মৃণালিনী দেবী। আর পিতা হচ্ছে মহানন্দ বন্দ্যোপাধ্যায়। পেশায় ছিলেন কথকথা ও পৌরোহিত্য। পৌরোহিত্য মানে হচ্ছে পুরোহিত। কলকাতা বিশ্ববিদ্যালয়ে MA পড়াকালে 1918 সালে তার প্রথম স্ত্রীর মৃত্যু ঘটলে প্রাতিষ্ঠানিক শিক্ষা কি থাকে বলো? অসমাপ্ত থাকে। অতঃপর স্কুল শিক্ষকতা সহ নানা পেশায় তার জীবন কি হয় বলো? অতিবাহিত হয়। এর ঠিক 22 বছর পরে তিনি দ্বিতীয়বার বিয়ে করেন 1940 সালে। ওকে। ছোট গল্প, উপন্যাস, দিনলিপি ও ভ্রমণ কাহিনী রচনার মধ্যে তিনি কি পারেন? জীবনের আনন্দ খুঁজে পান। তার রচিত সাহিত্যে প্রকৃতি ও মানব জীবন এক অখণ্ড অবিচ্ছিন্ন সত্তায় সমন্বিত হয়েছে। তার সাহিত্যে প্রকৃতির অনাবিল সৌন্দর্য ও গ্রাম বাংলার সাধারণ মানুষের জীবনাচরণে সজীব ও নিখুঁত চিত্র অঙ্কিত হয়েছে।
পথের পাঁচালী, অপরাজিত এই উপন্যাস যেমন তার শ্রেষ্ঠ কীর্তি, তেমনি বাংলা সাহিত্যেরও অমূল্য সম্পদ। তার অন্যান্য রচনার মতো উল্লেখযোগ্য যে উপন্যাস, একটা হচ্ছে আরণ্যক, 2 নম্বর কি বলো ইছামতি, আর গল্প গ্রন্থ হচ্ছে মেঘমাল্লার মৌরিফুল, ভ্রমণ দিনলিপি হচ্ছে কি বলো ত্রিনাঙ্কুর, আরেকটা কি বলো স্মৃতির রেখা, কিশোর উপন্যাস হচ্ছে চাঁদের পাহাড়, মিসমিদের কবচ, আরেকটা হচ্ছে কি হীরামানিক জলে, চাঁদের পাহাড়, মিসমিদের কবচ, আরেকটা কি বলো হীরামানিক জলে। 1950 খ্রিস্টাব্দে তার জীবনাবসান ঘটে, তার মানে হচ্ছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের মৃত্যু হয় কত সালে বলো, কত খ্রিস্টাব্দে? 1950 খ্রিস্টাব্দে। বুঝতে পেরেছো সবাই? আচ্ছা, এখন আমরা শব্দার্থ টিকা পড়ব। দিব্যি, দিব্যি অর্থ হচ্ছে চমৎকার বা আশাতীত ভাবে। দিব্যি অর্থ কি বলো? চমৎকার বা আশাতীত ভাবে। সংশয়, সংশয় অর্থ হচ্ছে সন্দেহ বা দ্বিধা। সংশয় অর্থ কি বলো? সন্দেহ বা দ্বিধা। গহনা অর্থ কি বলো তো? গহনা অর্থ হচ্ছে অলংকার। আমরা বলি না এই ওর শ্বশুর বাড়ি থেকে এতটুকু গহনা দিয়েছে, জানিস আমি এই গহনাটা কিনেছি, এই গহনাটা অনেক সুন্দর, তার মানে হচ্ছে গহনা অর্থ হচ্ছে অলংকার। অনাদৃত, অনাদৃত অর্থ হচ্ছে অবহেলিত বা উপেক্ষিত, গুরুত্ব দেয়া হয়নি এমন। তাহলে কি হলো? অনাদৃত অর্থ কি বলো? অবহেলিত বা উপেক্ষিত, গুরুত্ব দেওয়া হয়নি এমন। বিচুলি গাদা মানে ধানের খড়ের স্তূপ। বিচুলি গাদা অর্থ কি বলো? ধানের খড়ের স্তূপ। গাদা অর্থ হচ্ছে স্তূপ করা, হ্যাঁ, আর বিচুলি অর্থ হচ্ছে ধানের খড়। তাহলে বিচুলি গাদা অর্থ কি বলো? ধানের খড়ের স্তূপ। নাট মন্দির, দেব মন্দিরের সামনের ঘর যেখানে নাচ গান হয়। নাট মন্দির অর্থ কি বলো? দেব মন্দিরের সামনের ঘর যেখানে নাচ গান হয়। আমার নানু বাড়িতে একটা নাট মন্দির আছে, আমি একদম ছোটবেলা থেকে দেখেছি। নাট মন্দিরটা অনেক বড়, বুঝছো, একদম পাশে কোনো দেয়াল থাকে না, উপরটা হচ্ছে টিন দিয়ে ইয়া করা ছিল। অনেক আগে তো, মানে আমি যখন অনেক ছোট ছিলাম, আমারও জন্মের আগে, ফ্লোরটা হচ্ছে ইয়া সিমেন্ট দিয়ে পাকা করা। তো ওটারই ঠিক সাথেই হচ্ছে একটা মন্দির, বুঝছো, মানে হিন্দুদের হচ্ছে মন্দির। তো ওখানে যেটা হতো যে ওখানে ওই যে কীর্তন, তারপর ধর বিভিন্ন ভজন সঙ্গীত যেগুলো আছে এগুলো হতো, ঠিক আছে, খুবই ভালো লাগতো। বিশেষ করে হচ্ছে নাচ গান হতো, হ্যাঁ, অনেক কিছু হতো। পূজার মধ্যে অনেক অনুষ্ঠান হয়, বা ধরো পূজা ছাড়াও হিন্দুদের অনেক ধর্মীয় অনুষ্ঠানগুলো হয় না, তখনও এখানে অনেক অনুষ্ঠান হয়, খুবই আনন্দ হয় ওখানে। তো ছোটবেলা থেকে আমি নাট মন্দিরটা সম্পর্কে খুব ভালোভাবে জানি, কারণ আমি নাট মন্দিরে অনেকবার বেড়াতে গিয়েছি, অনেক প্রোগ্রামে গিয়েছিলাম দেখতে, পূজার মধ্যেও কয়েকবার ঘুরতে গিয়েছি। নাট মন্দিরটা আসলেই মানে একটা হিন্দুদের জন্য একটা বড় পরিসরের একটা জায়গা। বৈষ্ণব, হরিনাম সংকীর্তন করে জীবিকা অর্জন করে এমন বৈষ্ণব। হরিনাম সংকীর্তন করে জীবিকা অর্জন করে মানে বৈষ্ণব মানে হচ্ছে যে বাউলদের মতো একজন, যারা কিনা ওদের ওই হরিনাম সংকীর্তন করে, মানে হরিনাম হরিনাম করে ওদের কিছু চাল বা টাকা টাকা পায়, ওগুলো দিয়ে হচ্ছে জীবিকা অর্জন করে। বৈষ্ণব, বৈষ্ণবকে কি বলা হয়? বৈষ্ণব। অপ্রতিভ ভাবে মানে বিব্রত বা লজ্জিত ভাবে। অপ্রতিভ ভাবে অর্থ কি? বিব্রত বা লজ্জিত ভাবে। পত্র পাঠ বিদায়, তৎক্ষণাৎ বিদায়। পত্র পাঠ বিদায় অর্থ কি বলো? তৎক্ষণাৎ বিদায়। আচ্ছা, চৌকিদার অর্থ হচ্ছে প্রহরী। চৌকিদার অর্থ কি বলো? প্রহরী। চৌকিদার অর্থ কি বলো? সিকিউরিটি যাকে বলা হয়, মানে প্রহরী। কাপালি, তান্ত্রিক হিন্দু সম্প্রদায়। কাপালি অর্থ কি? তান্ত্রিক হিন্দু সম্প্রদায়। তান্ত্রিক হিন্দু সম্প্রদায়কে কি বলা হয় বলো? কাপালি। চণ্ডী মণ্ডপ, যে মণ্ডপে বা ছাদযুক্ত চত্বরে দুর্গা, কালী প্রভৃতি দেবীর কি হয় বলো? পূজা হয়। যে মণ্ডপে বা ছাদযুক্ত চত্বরে দুর্গা, কালী প্রভৃতি দেবীর কি হয় বলো? পূজা হয়। দণ্ডবধ, মাটিতে পড়ে সাষ্টাঙ্গে প্রণাম, মানে দণ্ডবধ অর্থ হচ্ছে মাটিতে পড়ে সাষ্টাঙ্গে এইভাবে করে প্রণাম করে, যেটা ওইটাকে বলা হয় দণ্ডবধ, মাটির মধ্যে পড়ে আর কি। আড়ি, ধান, গম ইত্যাদির পরিমাপ বিশেষ। আড়ি, আড়ি অর্থ কি বলো? ধান, গম এগুলোর পরিমাপ করার একটা যন্ত্র। ধান মাপার বেতের ঝুড়ি বা পাত্র যেটাকে বলা হয়। ধান মাপার বেতের ঝুড়ি বা পাত্র আমি দেখেছি ছোটবেলায় নানু বাড়িতে, পাশের বাড়ির এক বাড়িতে দেখেছি যে ওদের হচ্ছে ধান মাপার বেতের দেখেছি, বেতের ঝুড়ি, এরকম খুব সুন্দর করে পেঁচানো থাকে ঝুড়িটা। ওটা বোধ অনেক সময় যে এই দিনে হচ্ছে মুড়ি ভাজতো, নতুন ধান তোলার পরে ওই মুড়ি খেতে দিত, বুঝছো, গুড় দিয়ে বা ধরো বাতাসা দিয়ে এগুলো খেতে দিত, ঠিক আছে। ওইটা হচ্ছে বেতের একরকম ঝুড়ি, ওই ঝুড়ি দিয়ে ওরা ধান, গম ইত্যাদি পরিমাপ করে। বুঝতে পেরেছো সবাই? তাহলে কারো কি কোনো কোশ্চেন আছে আজকে শব্দার্থ টিকা বা লেখক পরিচিতি নিয়ে? আমাদের আজকের যে কিশোর যে গল্পটা, এই কিশোর গল্পের নামটা কি বলতো? কিশোর গল্পের নামটা
পড়ে যাওয়া, তাই না? পড়ে যাওয়া এই গল্পটি কে লিখেছেন? বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় লিখেছেন। ঠিক আছে, তাহলে আজকে আমরা কি জানলাম? আজকে আমরা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় সম্পর্কে জানলাম এবং আরো জানলাম শব্দার্থ ও টিকা সম্পর্কে। ঠিক আছে, তাহলে তোমরা যেটা করবে বাসায় এগুলো খুব ভালোভাবে আজকে প্র্যাকটিস করবে এবং অবশ্যই না দেখে লিখবে। ঠিক আছে, আমাদের লেখাপড়া অনলাইনে যে ইউটিউব চ্যানেলটি আছে এই চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করবে, বেল বাটনে ক্লিক করবে, লাইক এবং শেয়ার করবে। তোমাদের যত ফ্রেন্ড সার্কেল বা রিলেটিভস আছে সবাইকে বেশি বেশি করে ইনভাইটেশন পাঠাবে। আর আমি আশা রাখি যে আমার প্রত্যেকটা ক্লাসে তোমরা খুব আগ্রহের সাথে অন টাইমে ক্লাসরুমে চলে আসো। ইনশাল্লাহ আগামী দিনও চলে আসবে। আগামীকাল তোমাদের সাথে আমার আবারও দেখা হবে। তোমরা সবাই অনেক অনেক ভালো থাকো। সবাইকে অনেক ধন্যবাদ। ঠিক আছে, আল্লাহ হাফিজ।